আজকে আমরা এমন একটা মানসিক গঠন নিয়ে কথা বলবো যাকে সমাজ প্রায় বলতে গেলে ভুল বোঝে। এই আলোচনাটা আসলে তাদের জন্য যাদের চলার পথটা একদম সোজা না, বরং অনেক বাঁক আর মোড়ে ভরা। একটু ভাবুন তো, ঘরের কোনায় কি একটা গিটার পড়ে আছে, ধুলো জমছে তার উপর। হয়তো কয়েকদিন বেশ আগ্রহ নিয়ে বাজানো হয়েছিল, তারপর আর না। কিংবা ধরুন ল্যাপটপের কোনো এক ফোল্ডারে একটা কোডিং প্রজেক্ট অর্ধেক হয়ে পড়ে আছে, অথবা আঁকার সরঞ্জাম যেগুলো এখন আর ব্যবহারই হয় না। যদি এই ছবিগুলোর সাথে নিজের মিল খুঁজে পান, তাহলে জেনে রাখুন এমনটা শুধু আপনার সাথেই হচ্ছে। তো এই ধরনের মানুষদের দেখলে সমাজ কি বলে? একটা খুব চালু ইংরেজি প্রবাদ আছে, তাই না? জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। মানেটা সোজা, যে লোক সব কিছুতেই একটু একটু হাত দেয় সে আসলে কোনো কিছুতেই সেরা হতে পারে না। কিন্তু আসল মজাটা হলো, এই প্রবাদটা আসলে অর্ধেক বলা হয়। এর একটা শেষ অংশ আছে যেটা বেশিরভাগ মানুষ জানেই না বা ইচ্ছে করেই বলে না। পুরোটা হলো, a jack of all trades is a master of none, but oftentimes better than a master of one. মানেটা কি দাঁড়ালো? যে অনেক কিছু জানে সে হয়তো কোনো একটা বিষয় মাস্টার না, কিন্তু প্রায় ক্ষেত্রেই যে শুধু একটাই বিষয় জানে তার চেয়ে সে অনেক ভালো। আর এখানেই কিন্তু পুরো খেলার মোড় ঘুরে যায়। ব্যাপারটা তাহলে কি? এটা কি কোনো দুর্বলতা? মনোবিজ্ঞান বলছে একদমই না, বরং এটা একটা প্রচণ্ড শক্তিশালী অ্যাডাপটিভ নার্ভাস সিস্টেম বা অভিযোজিত স্নায়ুতন্ত্রের লক্ষণ। নিজের অজান্তেই হয়তো এমন এক বিরল মানসিক কাঠামো তৈরি হয়ে যাচ্ছে যা অবিশ্বাস্যভাবে শক্তিশালী। আর এই বিশেষ মানসিক কাঠামোরই একটা দারুণ নাম আছে, এম শেপড মাইন্ড বা এম আকৃতির মন। এটা ঠিক এমন একটা গঠন যা আজকের এই প্রতিনিয়ত বদলে যাওয়া দুনিয়ার জন্য একদম পারফেক্ট। এই মনটা আসলে কি করে? সে বিভিন্ন জগৎ থেকে, বিভিন্ন ফিল্ড থেকে ডেটা বা তথ্য নিয়ে নিজেকে তৈরি করে। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ভাবুন, দুনিয়ায় দুই ধরনের পরিবেশ আছে। একটাকে বলা হয় কাইন্ড এনভায়রনমেন্ট, খুব শান্ত স্থির পরিবেশ। যেমন ধরুন গলফ খেলা, নিয়মকানুন একদম পাকা, বদলায় না, হাজার হাজার ঘন্টা প্র্যাকটিস করলে সেখানে সেরা হওয়া যায়। কিন্তু আমরা এখন যেখানে বাস করছি সেটা হলো একটা উইকেব এনভায়রনমেন্ট। এখানে নিয়মকানুন রোজ বদলাচ্ছে, আর এই রকম একটা পরিবেশে যারা শুধু একটা জিনিসই জানে তারা কিন্তু খুব সহজেই বিপদে পড়ে যায়, বেশ ভঙ্গুর হয়ে পড়ে। তাহলে এই এম আকৃতির মনের সুপার পাওয়ারটা কি? এর নাম হলো ফার ট্রান্সফার বা দূরবর্তী স্থানান্তর। জিনিসটা কি? এটা হলো একটা জগৎ থেকে শেখা জ্ঞানকে সম্পূর্ণ অন্য একটা জগতে কাজে লাগানোর ক্ষমতা। যেমন ধরুন, কেউ হয়তো মৌমাছি পালন করে অর্গানিক সিস্টেম বা জৈব ব্যবস্থা সম্পর্কে যা শিখেছে সেটাকে এসে সফটওয়্যার কোডিংয়ের কোনো জটিল সমস্যার সমাধানে কাজে লাগিয়ে দিল। আসল শক্তিটা তাই কোনো একটা বিষয়ে গভীরে যাওয়া নয়, বরং অনেকগুলো ভিন্ন ভিন্ন জ্ঞানকে একসাথে জুড়ে দেওয়ার ক্ষমতায়। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হবে, এই রাস্তাটা কিন্তু ফুলে ছাওয়া না। অনেকগুলো পথে একসাথে হাঁটার একটা কষ্ট আছে, একটা মানসিক চাপ আছে, আর সেটা আমাদের মেনে নিতেই হবে। যেমন বারবার ট্র্যাক বদলাতে গিয়ে একটা ক্লান্তি চলে আসে, যেটাকে আমরা বার্নআউট বলি। এটা খুবই স্বাভাবিক। আবার দেখবেন বন্ধুরা বা সমবয়সীরা হয়তো নিজ নিজ ফিল্ডে অনেক দূর এগিয়ে গেছে, আর তখন নিজেকে কেমন যেন পিছিয়ে পড়া মনে হয়। নিজের অগ্রগতিটা খুব ধীর মনে হয়, অধৈর্য লাগে, আর সবচেয়ে বড় চাপটা আসে অন্যদের সাথে তুলনা করা থেকে। কিন্তু সত্যিটা কি জানেন? সমস্যাটা দক্ষতার অভাব নয়, সমস্যাটা আসলে জ্যামিতির। ভাবুন তো, ইংরাজি এম অক্ষরটার কথা। কেউ কি একসঙ্গে এর সবগুলো পিলার বা স্তম্ভ তৈরি করতে পারবে না। এটা প্রায় অসম্ভব। সুতরাং এর জন্য নিজেকে দোষ দেওয়ার কিন্তু কোনো মানে হয় না। তাহলে প্রশ্ন হলো, এই যে আঁকাবাঁকা পথ, এই জীবনটাকে সামলানো যায় কি করে? উপায় আছে। এর জন্য একটা দারুণ কৌশল আছে, যাকে বলা যেতে পারে দক্ষতার ঋতু। এই স্ট্র্যাটেজিটার নাম হলো সিরিয়াল মাস্টারি বা ধারাবাহিক দক্ষতা অর্জন। কনসেপ্টটা খুব সিম্পল। জীবনটাকে কয়েকটা সিজন বা ঋতুতে ভাগ করে নেওয়া, আর প্রতিটা ঋতুতে শুধু একটা বিষয়ের উপর মন দেওয়া, সেটাতেই মাস্টার হওয়ার চেষ্টা করা। এর মানে কিন্তু এই না যে অন্য আগ্রহগুলো সব জলাঞ্জলি দিতে হবে, একদমই না। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন, জীবনের 20-এর কোঠায়, যখন বয়স 20-এর ঘরে, তখন হয়তো কেউ পুরো মনোযোগ দিল গান আর আঁকাআঁকিতে।
এরপর 30-এর কোঠায় এসে হয়তো ক্যারিয়ারের প্রয়োজনে সে প্রোগ্রামিং শিখল। তার মানে কি সে শিল্পকলা ছেড়ে দিল? না, সে শুধু একটা সিজন শেষ করে আরেকটা নতুন সিজন শুরু করলো। আর জীবনের আরও পরের ধাপে গিয়ে দেখা যাবে এই আলাদা আলাদা পিলারগুলোই কিভাবে যেন জাদুর মতো এক জায়গায় এসে মিলে যাচ্ছে। চলুন এবার পুরো জার্নিটার দিকে একটু অন্যভাবে তাকানো যাক। যে জিনিসগুলোকে এতদিন হয়তো ব্যর্থতা বলে মনে হচ্ছিল, সেগুলোই হয়তো জীবনের সবচেয়ে বড় শক্তি। ইভলিউশনারি বায়োলজি বা বিবর্তনীয় জীববিজ্ঞানে একটা মজার কনসেপ্ট আছে, নাম রিডান্ডেন্সি বা অতিরিক্ততা। এর মানে কি? এর মানে হলো কোনো জরুরি জিনের একাধিক কপি থাকা। যদি কোনো কারণে একটা জিন কাজ করা বন্ধ করে দেয়, অন্য কপিটা সঙ্গে সঙ্গে দায়িত্ব নিয়ে নেয়, আর এভাবেই প্রাণীটা টিকে থাকে। এই যে এতগুলো আলাদা আলাদা আগ্রহ, এগুলোই হলো জীবনের রিডান্ডেন্সি। এগুলোই একজন মানুষকে আনব্রেকেবল বা অটুট করে তোলে। ভাবুন, যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে একটা চাকরি কেড়েও নেয়, অন্য দক্ষতাগুলো কিন্তু ঠিকই নতুন পথ দেখিয়ে দেবে। তাই ওই যে অর্ধেক করে ফেলে রাখা প্রজেক্টগুলো, ওগুলোর জন্য আর আফসোস করার দরকার নেই। ওগুলো কোনো ব্যর্থতা ছিল না, ওগুলো ছিল নিজের তৈরি করা একটা বিশ্ববিদ্যালয়ের এক একটা সেমিস্টার। আর সেই সেমিস্টারগুলোই আসলে জীবন যুদ্ধের জন্য তৈরি করেছে। শেষ প্রশ্নটা তাহলে এটাই, পরিচয়টা কি একটাই, নাকি সে পরিচয়টা আসলে একটা সেতুর মতো, যা দুটো ভিন্ন জগৎকে এক করে দেয়? এমন সব জগৎ যা সাধারণ চোখে দেখা যায় না? একটু ভেবে দেখবেন।